সবাইকে আমন্ত্রণ। ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে হাজির হয়ে গেছি আমি রেজওয়ানুজ্জামান। আর আজকে আমাদের সঙ্গে অতিথি হয়ে আছেন ক্রীড়া সাংবাদিক আরিফুল ইসলাম রনি, bdnews24.com এর ক্রীড়া সম্পাদক। স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ। আরিফুল ইসলাম রনির সাথে কথা বলবো, খেলাধুলা নিয়েই কথা হবে। তবে তার আগে দেশ বিদেশের সব খেলার খবরগুলো এক নজরে জানিয়ে দিতে চাই। শুনছিলেন খেলার সবশেষ খবরগুলো এক নজরে আপনাদেরকে জানিয়ে দিলাম। আজকে আমরা কথা বলতে চাই পাকিস্তান বাংলাদেশ সিরিজ নিয়ে। 3 ম্যাচ টি-20, প্রথম টি-20 রাত 9টায় শুরু হবে। পাকিস্তানে কি বাংলাদেশ জিততে পারবে, এই প্রশ্ন আমাদের। আপনাদের প্রশ্নটা কি আমরা জানতে চাই। ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে। আরিফুল ইসলাম রনি আছেন আমাদের সঙ্গে, ক্রীড়া সাংবাদিক। আগেই পরিচয় করিয়ে দিয়েছি। আরিফুল ইসলাম রনি, ক্রিকেট নিয়ে একটু আগ্রহ কি কমে যাচ্ছে? মানে সেটা কি বাড়াবাড়ি খেলার কারণে একের পরে এক, নাকি আসলে পারফরমেন্সের নিম্নমুখিতার কারণে, নাকি ফুটবলের জনপ্রিয়তা বাড়ছে সেই কারণে? কি মনে হচ্ছে আপনার কাছে, একমত কিনা? প্রথমে জনপ্রিয়তা বা আগ্রহ কৌতূহলের জায়গা ডেফিনেটলি কমছে এবং মানুষের হলো যে আমি মনে করি যে ভরসার জায়গাটা বা বিশ্বাসের জায়গাটা একটু নড়ে গেছে, সেই কারণে আগ্রহটা কমছে। এটা সব কিছু মিলিয়ে হয়েছে, আপনি যেগুলো বললেন সব কিছু মিলিয়ে হয়েছে। আমি ফুটবল ক্রিকেটের লড়াই হিসেবে দেখতে চাই না, লড়াই যদি পজিটিভ লড়াই থাকে খুবই ভালো। কিন্তু যেটা হলো যে একটা সময় ছিল বাংলাদেশ দলটাকে, একটা সময় কি কয়েক বছর আগেও বাংলাদেশ দলটাকে মানুষ মনে করতো আমাদের দল, হ্যাঁ আমার দল বা আমাদের দল। এখন সেই বিশ্বাসের জায়গাটা, ভরসার জায়গাটা নড়ে গেছে। যেটা আমি বললাম যে সেটা পারফরমেন্সটা একটা বড় ব্যাপার, প্লাস ওই যে ভুলের পুনরাবৃত্তি বা ক্রিকেটাররা নিজেদেরকে যেভাবে উপস্থাপন করছে মাঠের ভেতরে বাইরে সব কিছু মিলিয়েই, ওরা যে আমার দেশের প্রতিনিধি, আমার দলের প্রতিনিধি, এই ব্যাপারটা মানে দলটাকে আমার নিজের করে নেওয়ার যে একটা ব্যাপার ছিল, সেই আবেগের জায়গাটা কমে গেছে আমার মনে হয়। সেটা পারফরমেন্স দিয়েই আবার ফেরানো সম্ভব, বা ক্রিকেটারদের নিবেদন বলুন বা চেষ্টা বলুন, তাদের সেই অনেস্টি দিয়ে সেটা ফেরানো সম্ভব। একটা সময় পর্যন্ত আর সবাই ভাবতো দল বাংলাদেশ কখনোই টপ ক্লাস দল ছিল না, কিন্তু অ্যাটলিস্ট সবাই জানতো যে বাংলাদেশ দল নামলে তারা চেষ্টা করবে দেশের জন্য, দলের জন্য। আমি বলছি না সেই চেষ্টা এখন করে না, কিন্তু সেটা প্রতিফলন মাঠে ফুটে উঠছে না। এবং যেটা বললাম যে সেই জায়গাটাতেই ভরসার জায়গাটা মানুষের ধাক্কা খেয়েছে। যেমন যখন এই ভরসার জায়গাটা ধাক্কা খায়, তখন ওই আসলে ওই আমার দল বলে যে একটা ওনারশিপ, সেই ওনারশিপটা থাকে না, এবং তখন ডেফিনেটলি ওই জনপ্রিয়তার পারতটা কমে আসে। সেটা হয়েছে, এটা নিয়ে কোনো ডাউট নেই। তাহলে কি পাকিস্তানে জিতবে বাংলাদেশ, এই প্রশ্নটা আমরা রেখেছি আজকে। মানে সেটা ম্যাচ হোক সিরিজ হোক, আপনার কি মনে হয় সেখানে আমরা কনফিডেন্টলি কি কোনো কিছু বলতে পারি? কনফিডেন্টলি বলার কোনো উপায় নেই। যখন আপনি আরব আমিরাতের কাছে হেরে আসবেন সিরিজ, তারপরে তো আর কোনোভাবেই উপায় নেই। এমনিতে উপায় ছিল না। টি-20তে বাংলাদেশ আসলে কখনোই খুব ভালো একটি দল হয়ে উঠতে পারেনি, বা ওয়ানডেতে মোটামুটি একটা পর্যায়ে গিয়েছিল, বা আমরা জানতাম যে ওয়ানডেতে বাংলাদেশকে সব দলে সমীহ করে বা বাংলাদেশ একটা পর্যায়ে লড়াই করবে। সেটা মানে কোনো ট্রফি এনে দিতে না পারলেও বা বড় মঞ্চে গিয়ে বড় কিছু করতে না পারলেও লড়াইটা করবে। সেটা টি-20তে কখনোই সেভাবে ছিল না। একটা দুটো টুর্নামেন্ট 2016 এশিয়া কাপ বা 2018 নিধাস ট্রফি, ওই সময়গুলো বাংলাদেশ খুব ভালো খেলেছে, কিন্তু টি-20তে কখনোই ওই পর্যায়টা, ওই ধারাবাহিকতা বাংলাদেশ ধরে রাখতে পারেনি। সো ওই ব্যাপার তো আছেই। তার উপর আবার আরব আমিরাতের কাছে এভাবে সিরিজ হার, এবং সিরিজ হারের পর আমার কাছে সবচেয়ে দুঃখজনক লেগেছে অধিনায়ক লিটন যেভাবে দুটো ম্যাচেই পরপর শিশিরের কথা বলেছেন। শিশির একটা ফ্যাক্টর ছিল ডেফিনেটলি, কিন্তু আপনি আরব আমিরাতের সঙ্গে 200 রান করে হারার পর যে শিশিরে দায় দেন, তখন সেটা খুবই দৃষ্টিকটু লাগে। এবং ওই যে বললাম যে ভরসার জায়গা, মানুষের আস্থার জায়গা, এইসব কারণে কিন্তু সেই আস্থার জায়গাটা আরও নড়ে যায়। তো সব মিলিয়ে মানে খুব বেশি আশার জায়গা বাংলাদেশকে নিয়ে নেই। যদিও পাকিস্তান প্রতিপক্ষ, এবং কোন পাকিস্তান এই সিরিজে হাজির হবে এটা আমরা জানি না। পাকিস্তানে গিয়ে বাংলাদেশ যখন 2-0 টেস্ট সিরিজ জিতে আসলো, সেটাও কিন্তু একটা মানে অভাবনীয় ব্যাপার ছিল। কারণ পাকিস্তানে গিয়ে ইংল্যান্ড হেরে এসেছে, অস্ট্রেলিয়া হেরে এসেছে আগে। পাকিস্তানে গিয়ে পাকিস্তানকে হারানো খুব কঠিন। কিন্তু ওই পাকিস্তান খুব তো আনপ্রেডিক্টেবল, তারা কোন রূপে হাজির হবে আমরা জানি না। সো ওই ভরসা জায়গা আছে একটা, যে পাকিস্তান যদি বাজে খেলে, বাংলাদেশ যদি খুব ভালো খেলে ফেলে, তাহলে বাংলাদেশ ডেফিনেটলি সিরিজ জিততে পারে। এবং এর আগে অনেকবারই দেখা গেছে যে বাংলাদেশ যখন দেয়ালে পিঠ থেকে যায়, যখন বাংলাদেশ দল কিন্তু কোনো আশা নাই, তখন একটা অভাবনীয় জয় বাংলাদেশ আদায় করে নেয়। তো সেরকম কিছুর আশা করতে হবে। তাছাড়া ক্রিকেটের কারণে আসার জায়গা খুব বেশি নাই। জিম্বাবুয়ের সঙ্গে টেস্ট হার, আরব আমিরাতের সঙ্গে টি-20 হার, মানে আপনি বাংলাদেশ যে ঘুরে দাঁড়াবে, ফিরে আসবে, সেই বিশ্বাসটা আসলে আমি নিজে আসলে খুব একটা করতে পারছি না। দর্শকরাও নিশ্চয়ই একই অবস্থায়। তাহলে কি এটাই আমাদের ক্রিকেটের মান? টি-20 ক্রিকেটের মান তো ডেফিনেটলি এটা বলা যায়। এবং টি-20 ক্রিকেট বাংলাদেশ কখনোই, আমি যেটা বলছিলাম যে কখনোই একটা ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি। সবচেয়ে বড় কথা হলো যে কখনো একটা ঘরানা গড়ে তুলতে পারেনি। টি-20তে আপনি সব দলের একটা ঘরানা দেখবেন যে হ্যাঁ টি-20 ক্রিকেটটা তারা এইভাবে খেলে। বাংলাদেশের ব্র্যান্ড নিয়ে নানা সময় কথা হয়েছে, কিন্তু সেটা আসলে গড়ে ওঠেনি বা সেটার ছাপ দেখা যায়নি। প্রত্যেকবারই একটা সিরিজ ব্যর্থ হয়, একটা ওয়ার্ল্ড কাপ বা বড় ইভেন্ট, তারপরে একটা নতুন শুরুর কথা বলা হয়। এখন আবার একটা নতুন শুরুর কথা বলা হয়েছে, নতুন ক্যাপ্টেন, মানে রেগুলার ক্যাপ্টেন হিসেবে লিটনের যাত্রা শুরু হয়েছে, নতুন কোচ এসেছেন।
নতুন শুরুর কথা বলা হয়েছে, কিন্তু সেখানে সেই নতুন শুরুর কোনো প্রতিফলন আমরা কিন্তু আরব আমিরাত সিরিজে দেখতে পাইনি। সো এখানে আসলে আসার জায়গাটা কম। পাকিস্তানে আরও কি একটু শঙ্কার জায়গা, আমাদের বেশ কয়েকজন ক্রিকেটার ইনজুরিতে পড়ে গেলেন, মোস্তাফিজ ফিরে আসছেন, আমি বলছি যে সেই হিসাবে কি আমাদের জায়গার কি মনে হচ্ছে আপনার? হ্যাঁ, দেখুন বোলিংটা তো বাংলাদেশের মোটামুটি একটা কনসিস্টেন্সি ছিল বোলিংয়ের, কিন্তু আরব আমিরাত সিরিজে বোলিংটা একদমই ভালো হয়নি। সেখান থেকে আবার মোস্তাফিজ নেই, তাসকিনকে বাংলাদেশ পাচ্ছে না, নাহিদ রানা যদিও অভিষেকটা তার ভালো হয়নি টি-20-তে, কিন্তু এই ধরনের বোলার সবসময় আপনার একটা এক্স ফ্যাক্টর থাকে। তো তারা যখন নেই তখন তো ডেফিনেটলি বোলিংয়ের জায়গাটা একটু ঘাটতির জায়গা আছে, যখন স্পেশালি মুস্তাফিজের মতো বা তাসকিনের মতো অভিজ্ঞ বোলাররা না থাকলে। সেখানে হাসান মাহমুদ, আমরা তো আমাদের পেস বোলিংয়ের গভীরতা নিয়ে অনেক কথা বলি, অনেক গত কয়েক বছরে সবাই বলেছে, এবং ওয়ার্ল্ড ক্রিকেটও বলে, কালকে পাকিস্তানের অধিনায়কও বলেছেন যে পাকিস্তানের বাংলাদেশের আগে যেমন দেখা যেত এক আধটা বোলার পেস বোলার ভালো থাকে, এখন 3-4 জন খুব ভালো পেস বোলার তাদের আছে। সো এটা প্রমাণ করার একটা সুযোগ। হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, খালেদ, তারাই তো ব্যর্থ হয়েছেন আমিরাতে, মানে এই পেসাররাই, মানে সেটা নিয়ে আসলে প্রশ্ন। ফিরবো আপনার কাছে, আমরা একটু সরাসরি লাহোরে ঘুরে আসতে চাই। লাহোরে আছেন আমাদের সহকর্মী ইকরাম হোসাইন। ইকরাম, কি মনে হচ্ছে আজকের ম্যাচে বাংলাদেশ জিততে পারবে কিনা, এই প্রশ্ন আমাদের, আপনাদের ক্ষেত্রেও সেটা কিনা, কিংবা প্লেয়ারদের মধ্যে সেই কনফিডেন্স কিংবা আত্মবিশ্বাসটা আসলে আছে কিনা? ইকরাম। রিজওয়ান, আমি প্রশ্নটা শুনতে পাইনি, তারপরও যেটা ধারণা করছি যে আজকে বাংলাদেশ দলের খেলা আছে, রাত 9টায় বাংলাদেশ সময় শুরু হবে। প্রস্তুতি কেমন? প্রস্তুতি যদি বলি যে বাংলাদেশ 2 দিন এখানে 2টা সেশন প্রস্তুতির সুযোগ পেয়েছে, খুব ভালোই প্রস্তুতি নিয়েছে। যদিও সেটা কতটুকু আসলে মাঠে কাজে লাগাতে পারে সেটাই একটা দেখার বিষয়। বাংলাদেশের টিম কম্বিনেশন নিয়েও নানা রকম ভাবনা কিন্তু আছে। আপনি যদি দেখেন স্কোয়াডে 8 জন ওপেনার, তাদেরকে কিভাবে আসলে একাদশে সেট করা হবে সেটাও একটা বড় প্রশ্ন। যদিও সেখানে নাজমুল হোসেন শান্তর সুযোগ হওয়া নিয়ে আজকে এক ধরনের সংশয় আছে, হয়তোবা আমরা দেখব যে তা একাদশে তিনি নাও থাকতে পারেন। লিটন দাস 3-এ হয়তো ব্যাট করবেন এবং ওপেনিংয়ে তানজিদ তামিম এবং ইমনকে আমরা দেখতে পাবো। বোলিংটা যদি বলি যে বোলিংয়েও বাংলাদেশের জন্য চিন্তার কারণ, যেহেতু তাসকিন আহমেদ আগে থেকেই নেই, মোস্তাফিজুর রহমানও ইনজুরিতে পড়েছেন এবং নাহিদ রানাও আসেননি সিকিউরিটি কনসার্নের কারণে। সব মিলে পেস বোলিংটা নিয়ে বাংলাদেশকে ভাবতে হচ্ছে। সেখানে হাসান মাহমুদ আছেন, তানজিম সাকিব আছেন এবং তাদেরকে নিয়ে হয়তোবা টিম ম্যানেজমেন্টকে ভাবতে হচ্ছে, এবং রিশাদ হোসেনের পিএসএল অভিজ্ঞতা আছে, সেটাও নিশ্চয়ই কাজে লাগানোর চেষ্টা করবে বাংলাদেশ দল। ধন্যবাদ আপনাকে ইকরাম, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। লাহোর থেকে যোগ দিয়েছিলেন ইকরাম হোসেন। আমরা আরও কথা বলবো, দলের কম্বিনেশন নিয়ে, 11 নিয়ে কথা হবে, কিন্তু একটা ছোট্ট বিরতি থেকে ফিরে আসার পর ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে সঙ্গেই থাকবেন। বিরতির পর আবারও ফিরে এলাম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমরা কথা বলছিলাম পাকিস্তানে বাংলাদেশ জিতবে কিনা, সেই প্রশ্ন আমাদের। বাংলাদেশের পারফরমেন্সই আসলে সেই প্রশ্নের জন্ম দিয়েছে। ক্রিকেটের সময়টা খুব একটা ভালো যাচ্ছে না বাংলাদেশের। আমাদের সঙ্গে আছেন আগে থেকে আরিফুল ইসলাম রনি, bdnews24.com-এর ক্রীড়া সম্পাদক, আমরা পরিচয় করিয়ে দিয়েছি। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আলী হাসান বাবু, সাবেক ক্রিকেটার এবং সংগঠক, নানা পরিচয়, ক্রিকেট বোর্ডের সঙ্গে দীর্ঘদিন ছিলেন, ক্রিকেটের সঙ্গে ছিলেন। আলী হাসান বাবু ভাই, স্বাগত জানাচ্ছি আপনাকে। বিরতির আগে আমরা আলী হাসান বাবু ভাই আমরা কথা বলছিলাম যে পাকিস্তানে বাংলাদেশ জিতবে কিনা। আমাদের এই আত্মবিশ্বাসটা কারোই নেই যে বাংলাদেশ জিতবে কিংবা খুব ভালো খেলবে, এটা জোর গলায় বলার। বাংলাদেশের পারফরমেন্সই সেটার আসলে মূল কারণ। আপনি কোনো আসলে আত্মবিশ্বাস পান কিনা কিংবা আশা দেখেন কিনা? আপনি দেখবেন আমরা কেন একটু আশা হতো, কারণ ইউইতে আমরা ভালো করিনি, তাই না? জি। তো ইউই টিমটার কম্বিনেশন যদি আপনি দেখেন, একটা টিমে 5টা ওপেনার না হয়েছে। মিডল অর্ডারে আমাদের সাকিব ছিল, আমাদের এখানে মুশফিক ছিল, মাহমুদুল্লাহ ছিল। ওদের রিপ্লেসমেন্টটা কি দেখবেন আপনি। গত বিপিএল এর বেস্ট প্লেয়ার যে হয়েছিল মিরাজ, তাকে নেওয়া হয়নি টিমে। তাহলে আপনি মিডল অর্ডার কোথা থেকে ভালো, ওই 3 জনের রিপ্লেসমেন্ট যদি কাছাকাছিও যেতে হয় তো মিরাজ তো বাদ পড়ে না, আপনি তাকে কেন নেবেন না? আবার যেটা করেছে সেখান থেকে 5 জনের মাঝখান থেকে একজনকে বাদ দিয়েছে। তো আপনি তো ওপেনার যদি দরকার, একটা ওপেনারই তো নেবেন, সেখানে আপনি আবার মিডল অর্ডার নিয়েছেন কেন? আপনি দেখেন মিডল অর্ডারের ঘাটতি, যে আপনি নিজেই বলছিলেন, নির্বাচকরা সেটা বলেছেন। এই ঘাটতিটা তাহলে মিডল আপনারা ইয়ারা বুঝলো না কেন? আমার তো এই যে আমরা ইউএর সাথে হারাটা তো আমাদের কোনোভাবেই আমরা এইটা তো আমাদের জন্য ইয়ে না, গ্রহণযোগ্য না এটা আসলে। তো সেই ক্ষেত্রে টিমের ফরমেশনটা আমার কাছে মনে হয় না যে ঠিক ছিল। এখন কিন্তু আপনি যদি পাকিস্তানের যে টিমটা গেছে সেখানে কিন্তু যোগ দিয়েছে আমাদের মিরাজ যোগ দিয়েছে, মুস্তাফিজও যোগ দিয়েছে। মুস্তাফিজ ইনজুরিতে বাদ পড়ে গেছে, তো কিছু করার নেই। আর একটা হচ্ছে যে আমাদের যেটা নিয়ে কি আপনারা একটু আলাপ করেছিলেন যে ফাস্ট বোলাররা ভালো করছিল, ইউইতে কিন্তু ভালো করেনি আসলে। এটা কিন্তু একটা বিরাট, আপনাদের ম্যাচ জিতায় কিন্তু বোলাররা।
জি। বুঝছেন, যে সেই ক্ষেত্রে আমাদের আরেকটা জিনিস হচ্ছে যে আমার কাছে কেন জানি লেফট আর্ম স্পিনার হিসাবে টিমে যে কোনো এই সিলেকশনে কিন্তু কন্ট্রোভার্সির বাইরে না, আপনি যে কোনো বলতে পারেন। অবশ্যই। আমার কাছে নাসুম একটা প্লেয়ার আছে আমাদের, জি, আমার spinner, কেন left arm যে spinner। টি-20-তে আমার মানে ওর ইনক্লুশন, ও কিন্তু ভালো জায়গায় বল ফেলে, নট অনলি দ্যাট, এবং খুব ভালো মারতেও পারে সে। জি, নাসুম আহমেদ আপনি জি মনে জি করছেন জি, miss? আমার মনে হচ্ছে যে তাকে নেওয়াটা আমার মানে হতে পারতো, জি মানে কিন্তু মানে আমার প্রশ্নটা হলো যে সেটা নাসুম হোক, মোস্তাফিজ হোক, মেহেদী হাসান মিরাজ হোক, বাংলাদেশের যাকেই নেন, যে 15 জনই নেন কিংবা যে একাদশই নেন, বাংলাদেশ ওই আত্মবিশ্বাস নিয়ে সাম্প্রতিক সময় খেলতে পারছে না যে বাংলাদেশের ক্রিকেট যে কোনো দলের সাথে ফাইট করবে, যেটা আমরা ধরেন ওয়ানডেতে তো 15 থেকে 20 পর্যন্ত 4-5 বছর আমরা করেছি, টি-20তে হয়তো করিনি, কিন্তু আমাদের সেই আত্মবিশ্বাসের ঘাটতিটা এখন আরো বেশি। আমার কাছে এই জায়গাটায় সবচেয়ে বেশি প্রশ্ন, জয় পরাজয় আরো পরের প্রশ্ন। হয় কি, ম্যাচ যখন আপনি জিতেন তখন কিন্তু আত্মবিশ্বাস বাড়ে, ছোট টিম হোক বড় টিম হোক। জি, এখন যেখানে এসে হারার পরে টিমের সাথে ডেফিনেটলি টিমের মধ্যে উপর একটা এটার উপর একটা পড়েছে, প্রভাব পড়েছে। তো আমার মনে হয় যে এখন ধরেন মিডল অর্ডারে তৌহিদ আছে, মিরাজ আছে, এরা যদি পারফর্ম করতে পারে, এখানে আরেকটা জিনিস কি, মিরাজ থাকাতে একটা বোলিং অপশন বেড়ে গেছে এখানে। আর একটা এই যে শর্টার ফরম্যাটে যত বেশি অলরাউন্ডার খেলতে পারে ততই ভালো অপশন বেশি। আমাদের মনে হয় যে যদিও একটা এই প্রসঙ্গ ঠিক প্রাসঙ্গিক হবে না, তারপর আমাদের একটা ফাস্ট বোলার অলরাউন্ডার আমাদের টিমে নাই, দীর্ঘদিন থেকে নাই। সাইফুদ্দিনকে দিয়ে অনেকবার ট্রাই করা হয়েছে, তিনি ইনজুরিতে বাট এখানে একটা দেখেন 4-5টা ফাস্ট বোলার আছে যারা নাকি একদমই ব্যাটিং খুব একটা পারে না বলতে গেলে। ইউইতে 7 নম্বরে ব্যাটিং এসছে যে প্লেয়ার, সে তো স্লগার বলছে, আমাদের টেল অনেক আগে এক্সপোজ হয়ে গেছে। তো আমার এই টিমটা একটু বেটার, আগের চেয়ে ব্যাটিংটা একটু বেটার হয়েছে। পারফরমেন্স করলে যদি সবাই একসাথে পারফর্ম করে, জি, তাহলে হয়তো কিছু আশা করা যেতে পারে আর কি। আরিফুল ইসলাম রনির কাছে জানতে চাই যে আসলে মানে আপনি আশা দেখেন কিনা, আমরা যেটা শুরুতেই বলছিলাম যে মেহেদী হাসান মিরাজ আশাতে বাবু বলছিলেন যে ভালো হলো কিনা, যদিও মোস্তাফিজ, নাহিদ রানা, তাসকিন আমাদের মেইন পেস বোলারদের অনেকেই নেই, নাজমুল হোসেন শান্তর কথা ইকরাম বলছিলেন যে তাকে খেলানো হবে কিনা সেটাও সন্দেহ, কম্বিনেশনটা আসলে কি হতে পারে কিংবা কেমন? আমার মনে হয় না শান্ত সুযোগ আছে আসলে, কেউ যদি ইনজুর্ড না হয় লাস্ট মোমেন্টে। পারভেজ ইমন এবং আপনার তানজিদ হাসান তামিম, তারা দুজনে ওপেন করবেন। 3 নম্বরে লিটন কুমার দাস, 4 নম্বরে তাহিদ হৃদয়, 5 নম্বরে হয়তো জাকির আলী, 5 নম্বরে যদিও ইউএইতে শেখ মেহেদিকে ট্রাই করা হয়েছিল। আমার ধারণা তিনি স্পিনটা একটু ভালো খেলেন এবং পেস বোলিংয়ের বিরুদ্ধে ভালো খেলেন না, এই জন্য তাকে একটা মানে জাস্ট একটা সুযোগ দেওয়া হচ্ছে যে তিনি কী করতে পারেন। বাট তার এখনও পর্যন্ত টি-20 যার রেকর্ড, মানে অনেকগুলো ইনিংস তিনি খেলে ফেলেছেন ইন্টারন্যাশনাল টি-20তে, স্ট্রাইক রেট 100-র নিচে, এভারেজ 15-র নিচে। সো বুঝতে হবে যে ডোমেস্টিক ক্রিকেট আর ইন্টারন্যাশনাল ক্রিকেটের স্ট্যান্ডার্ডটা বুঝতে হবে। ডোমেস্টিক ক্রিকেটে তিনি রেগুলার রান করেন, কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে যখন এত টানা ফেল করছেন, তার মানে তার ব্যাটিংটা নিয়ে আমাদের, ব্যাটিংটা কখনো পাওয়া গেলে বোনাস হবে, ব্যাটিংটা আমাদের বাদ দিতে হবে, তাকে জাস্ট বোলার হিসেবেই চিন্তা করতে হবে। বোলার হিসেবে মেহেদী, তিনি ভাইস ক্যাপ্টেন, তিনি ভাইস ক্যাপ্টেন, সেটা একটা সারপ্রাইজিং ব্যাপার ছিল। সেটা আসলে আরও আলোচনার ব্যাপার, যদি আমরা জানতে পারছিলাম, শুনছিলাম ওই সময় যে তাহিদ হৃদয়কে দেওয়া হবে, কিন্তু তাহিদ হৃদয়ের ওই ইনসিডেন্টের কারণে সম্ভবত তাকে দেওয়া হয়, প্রিমিয়ার লিগের ঘটনার কারণে দেওয়া হয়নি, তাকে শেখ মেহেদীকে দেওয়া হয়েছে, যিনি একাদশী আসলে ততটা নিয়মিত নন। যদিও আগের সিরিজে ওয়েস্ট ইন্ডিজে তিনি ম্যান অফ দ্য সিরিজ হয়েছিলেন বোলিং দিয়েই, কিন্তু যেটা বলছিলাম, যখন আপনার কম্বিনেশনের উপর ডিপেন্ড করবে, উইকেট খুব ভালো হলে তিনি কেমন করবেন, আপনার অপোনেন্টে কতগুলো বা হাতে আছে, কতগুলো ডান হাতে আছে, সবকিছু মিলিয়ে তাকে আসলে একাদশে রাখতে হয়। ফিরবো আপনাদের কাছে, দর্শক আছেন, আমরা একটা ফোন নিতে চাই, পরিচয় জানিয়ে প্রশ্ন অথবা মতামত জানাবেন। হ্যালো হ্যালো, ওয়ালাইকুম আসসালাম ভাই, আমার নাম মোহাম্মদ দালাল, আমি চট্টগ্রাম থেকে বলছি। জি বলেন। আচ্ছা ভাই, আমি অনেকদিন ধরে আমাদের বাংলাদেশ টিমের খেলাগুলো দেখতেছি প্রতিনিয়ত, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, আমাদের বাংলাদেশে পেস বোলার আছে কিন্তু অলরাউন্ডার পেস বোলার আমরা এখনো খুঁজে পাচ্ছি না। এখন যেমন শ্রীলঙ্কার দিকে আমরা ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার দিকে তাকালে বুঝতে পারি যে ওদের অলরাউন্ডার ফরম্যাট, মানে ফরম্যাট গুলো যদি বুঝতে পারি, তাহলে আমাদের পেস বোলার গুলা করতে, সাইফুদ্দিন আছে, আবার সাইফুদ্দিন চলে যায়, এরকম পেস বোলার গুলো আমাদের যদি কাজে লাগাতে পারি আমরা অলরাউন্ডার হিসাবে, তাহলে আমরা মনে করি ভবিষ্যতে আমরা কিছু পাবো। পেস বোলার বলার ধন্যবাদ আপনাকে। এই বিষয়ে অলরেডি নজর কেড়েছেন আলী হাসান বাবু ভাই, পেস বোলিং অলরাউন্ডার নিয়ে। আমাদের আসলে অনেক কিছুই হঠাৎ করে অনেক চলে যায়। একসময় বাহাতি স্পিনারের এক ধরনের আধিক্য ছিল, এক সময় পেস বোলারের সংকট ছিল, আবার এক সময় পেস বোলার অনেক চলে এসছে। মানে আমি বলছি যে আমরা কখনো পরিপূর্ণ একটা কম্বিনেশনের দল পাই না। মানে এইটা আসলে কেন, এটাকে আমরা আসলে খোঁজ রাখতে পারি না, নাকি আসলে নির্বাচকদের এটা কাজ নয়, নির্বাচকরা আসলে হয়তো বা দেখবেন খালি, কিন্তু আমি বলছি যে ক্রিকেটার আসলে যে পাইপলাইন থেকে আসে সেখানে কি আমরা আসলে নজর রাখি কিনা? আসলে এক সময় আমাদের এখানে কিন্তু স্পিনারদের জন্য একটা স্কাউটিং হয়েছিল, সেখানে ওয়াহিদুল গনির আন্ডারে কিছু কোচিং হয়েছিল,
একবার উইকেট কিপারদের নিয়ে হয়েছিল, একবার ফাস্ট বোলারদের নিয়ে হয়েছিল। আমার মনে হয় এই জিনিসগুলি এখন আগের মতো আর নাই। রিসেন্টলি এগুলি মনে হয় নাই খুব একটা, যে জন্য আমি আলাদা করে হয়নি, আলাদা করে এখন যদি আপনি যদি স্পেশালাইজ কাউকে কিছু করতে চান, ওরকম তো একটা ওইরকম 5-6টা প্লেয়ার বা 10টা প্লেয়ারকে এনে তো একটা প্রক্রিয়ার মাধ্যমে তাকে উঠাতে হবে, তাই না? তো আপনি যদি চিন্তা করেন আগে যখন নাকি আমাদের খেলাটা এত ইন্টারন্যাশনাল এক্সপোজ ছিল না, যেমন রফিক ভাই মনে ওরকম বোধহয় আমাদের দেশে হয়নি, হবেও না। তারপর শেষের দিকে সুজন ছিল, আমাদের রাহুলরা ছিল, যে এই জিনিসগুলো আমাদের দেশে ফাস্ট বোলার অলরাউন্ডারটা খুবই দরকার আমার মনে হয়। এটার জন্য আমার মনে হয় বোর্ড একটু নজর দেওয়া উচিত, যে কীভাবে এদেরকে পিক করে একটু একটা গ্রুপ বয়েজকে নিয়ে যেন একটা স্পেশাল কোচিং প্রোগ্রাম করতে পারে। আমার মনে হয় এদিকে দৃষ্টি দেওয়ার সময় এসে গেছে। রনি ভাইয়ের কাছে আমি এই বিষয়টাও তো জানতে চাই, কিন্তু আমার কাছে সব মিলে ওভারঅল ক্রিকেট আমরা শুরু করেছিলাম এইভাবে যে আসলে ক্রিকেটের দিকে মানুষের আগ্রহ কমে যাচ্ছে, এবং ফুটবলের জনপ্রিয়তার কারণে কমছে এমন নয়, ক্রিকেটের নিজের পারফরমেন্সের কারণেই কমছে। এবং ফুটবল এবং ক্রিকেটের জনপ্রিয়তার যদি লড়াইটা হয় সেটা আমাদের দেশের ক্রীড়াঙ্গনের জন্যই ভালো। সেটা কি ক্রিকেট বোর্ড কি আসলে এই যে সিচুয়েশনটা বাংলাদেশ পড়েছে, কিংবা বাংলাদেশের মানুষ যে আসলে আগ্রহ হারাচ্ছে, মানুষ না থাকলে আসলে ক্রিকেটের ভবিষ্যৎটা কি, সেই বিষয়টা কি তাদের কখনো বিবেচনায় আসে? তারা এখন নির্বাচন নিয়ে ব্যস্ত আছে, মানে ক্রিকেট বোর্ডের নির্বাচনে। টু বি অনেস্ট, ক্রিকেট বোর্ডের নির্বাচন নিয়ে তাদের ভাবনা বেশি। দেশের ক্রিকেটের মানুষের যে আগ্রহ কমছে কিংবা কৌতূহলের জায়গাটা কোথায় কমে যাচ্ছে, আলটিমেটলি সেটার মানে ফিউচার ইফেক্টটা কী হবে বা এফেক্ট কী হবে, সেগুলো নিয়ে আসলে তাদের ভাবনা এই মুহূর্তে আছে বলে, অতটা আছে বলে আমার মনে হয় না। যতটুকু জানি তারা সেটা একনোলজ করেন বলেও ততটা মনে হয় না। তারা আসলে সামনে ইলেকশনও তাদের কাছে ইম্পর্টেন্ট, ইলেকশন জিতে আবার আসতে হবে, ঠিক আছে, তারপর দীর্ঘমেয়াদী দেশের ক্রিকেটের জন্য কাজ করবেন বলে আমরা আশা করি। কিন্তু দেশের মানে যখন আপনি দায়িত্বে আছেন, যে সময়টা দায়িত্বে আছেন, সেই সময়টা আপনি সর্বোচ্চ আর দেশের ভালো সর্বোচ্চ টুকুর জন্য কী করতে পারেন সেটা তো করতে হবে, তাই না? সেটা আমার মনে হয় না যে ঠিকঠাকভাবে তারা করতে পারছেন যারা আছেন এখন। এই সরকার পরিবর্তনের পর কয়েকজন এসেছেন, তার আগে থেকেই তো আরও অনেকে ছিলেন। সো এবং তাদের মধ্যেও বিভিন্ন সমন্বয়হীনতা, বিশ্বাস অবিশ্বাস এসবের ব্যাপারও আমরা শুনছি নানা জায়গা থেকে, বোর্ডের ভিতরে, বোর্ড পরিচালকদের ভিতরে, সো নিজেদের মধ্যেও। সো এই অবস্থায় তারা আসলে মানে ওই কোর জায়গাটায় ক্রিকেটের উন্নয়ন বা ক্রিকেটের এই দল নিয়ে, জাতীয় দল নিয়ে ভাবনা বা আশেপাশে ভাবনা, এসব নিয়ে কীভাবে ভাববেন আমি ঠিক জানি না। সেই পরিবেশ আছে কিনা, সেই আবহের ভিতর তারা আছেন কিনা আমি জানি না। তারা আশা করছেন যে দল যদি ভালো করে ফেলে তাহলে এই আলোচনা কিছুদিনের জন্য একটু শান্ত হবে, এই আর কি। তাছাড়া আসলে খুব বেশি ভাবনা তাদের এই মুহূর্তে আছে বলে আমার মনে হয় না। বাবু ভাইয়ের মতামত জানতে চাই এই বিষয়ে। 1 মিনিট আমি দর্শকের একটা ফোন নিয়ে আসতে চাই, পরিচয় জানিয়ে আপনার প্রশ্ন অথবা মতামত জানাবেন। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, আমার বাসা রাজশাহী কাঠালি থানা। জি ভাইয়া বলেন। আমি বলছি ভাই, ওই যে সৌম্য সরকারকে আপনারা বারবার সুযোগ দিচ্ছেন, কেন অন্য প্লেয়ারকে দিতে পারছেন না? যে মোসাদ্দেক হোসেন সৈকত আছে, এনামুল হক বিজয়, জি আচ্ছা, এটা পারফরমেন্স করছেন, তারপরেও ওকে আপনারা নির্বাচিত করছেন, সুযোগ দিচ্ছেন, পাকিস্তানের সফরে দিলেন। জি, সৌম্য সরকার পাকিস্তান সফর থেকে ছিটকে গেছেন ইনজুরির কারণে, সেটা দুঃসংবাদ। কিন্তু যাদের এই সুযোগ দেওয়া হয়েছে তাদেরকে আসলে খুব যে ভালো করতে পেরেছে এমন। এনামুল হক বিজয় লাস্ট সিরিজেও ছিলেন, মানে এমন নিউজিল্যান্ড এ দলের সঙ্গে তাকে সবগুলো ম্যাচে সুযোগ দেওয়া হয়েছে। এনামুল বিজয়কে 7টা ইনিংস খেলেছেন, ভেরি ফিউ ক্রিকেটার তাদের মধ্যে একজন যে সবগুলো ম্যাচ খেলেছেন, একটা 50 করতে পারেননি। আপনি হলো ডোমেস্টিক ক্রিকেট ভালো করছেন, আর ইন্টারন্যাশনাল ক্রিকেট মাঝখানের জায়গাটা হলো এ দলে আপনি ভালো করে আপনি বোঝাতে পারবেন যে আমি ইন্টারন্যাশনাল ক্রিকেটের জন্য তৈরি। কিন্তু ডোমেস্টিক ক্রিকেটের সঙ্গে আমাদের ইন্টারন্যাশনাল ক্রিকেটের যে ফারাকটা, সেটা বোঝা যায় ওই এ দলে আসলে বা একটু হায়ার স্ট্যান্ডার্ডে গেলে। তো বিজয় আপনার ডোমেস্টিক ক্রিকেটে এবার রানের জোয়ার বইয়ে দিয়েছেন সব ফরম্যাটে। আপনার লাল বলে 700 রান করেছেন, সাদা বলের ক্রিকেটে তো ঢাকা লিগে তিনি একদম বোলারদের উড়িয়ে দিয়েছেন। কিন্তু নিউজিল্যান্ড এ দলের সঙ্গে এসে 7 ইনিংসে একটা 50 করতে পারেনি। সো আপনি তাকে কিভাবে এখন জাতীয় দলে নেবেন? তারপরে বিজয়রা বারবার ঘুরে ফিরে আসে, বা সৌম্যর কথা বলা হলো, তার চেয়েও খারাপ করেন আরো একজন। হ্যাঁ এক্স্যাক্টলি, কারণ আমাদের ওই প্লেয়ার পুল নাই। বাবু ভাইয়ের কাছে জানতে চাই, যেটা আমরা বলছিলাম যে এগুলোর আসলে সমাধান কি? এখানে দেখেন, এই যে আমাদের সময় খুবই কম, আপনি একদম বলি একটুখানি। এই যে এখন বর্তমান বোর্ড তো 8-9 মাস হয়েছে, এবং এর মধ্যে পুরানো বোর্ডের লোক আছে। একটা বলেছেন আপনারা যে এখন সমন্বয়হীনতা আছে। এই যে এখন যে প্লেয়ার আসেনি এখনো বা তৈরি হয়নি, এটা কিন্তু একদিন এক বছর না, এটা এই বোর্ডের দায় দিচ্ছি না, ধারাবাহিকভাবেই আপনি যদি দেখেন আগের বোর্ডগুলো, আপনারাই বিভিন্ন সময় আমরা সমালোচনা করেছি, সেই যে আমাদের যে গ্যাপগুলি হয়েছে, এই গ্যাপগুলি পূরণ করতে আবার সময় লাগবে।
আপনি একটা সুস্থ বোর্ড করে সেখানে আবার সেই প্রক্রিয়াগুলি করে আনতে, আপনি দেখেন আমরা সবাই পেপারে দেখেছি প্রচুর গট আপ ম্যাচ হয়েছে, এই বছরও হয়েছে। জি, তো এই গট আপ ম্যাচের থেকে আপনি কি রেজাল্ট পাবেন, একটা ছেলে কি পারফর্ম করবে আমাকে বলেন। এবং এটা ধারাবাহিকভাবে আমাদের যে কোয়ালিফাইং ম্যাচগুলিতে হয়েছে, অনেক বলা হয়েছে এগুলি, এবং এগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলেও আজকাল অনেকে দেখি আপনার কথা বলে। তো এইগুলির থেকে তো বেরিয়ে আসতে হবে আমাদেরকে। মানে সুতরাং আপনি বলছেন, মানে আমি বলছি যে এখন উদ্যোগ নিলেও তো সেটার ফল পেতে আরো কয়েক বছর লাগবে অবশ্যই, তাই বলে তো আর এখন বসে থাকার শুরু। আমার মনে হয় যে এখন যে সীমাবদ্ধতা আছে এই বোর্ডের ধরেন 25 জন নাই, এখন আছে 10 জন, তাদের মধ্যেও এক সমন্বয়হীনতা কিছুটা আছে, চেষ্টা করছে কাজ করার জন্য, বাট আমার মনে হয় না যে এই বোর্ডের খুব একটা ভালো কিছু করতে পারবে এরা। ধন্যবাদ আপনাদের দুজনকে, আমাদের সময় আসলে একদমই শেষ, আরো অনেক কথাই বলার ছিল, ক্রিকেট নিয়ে কথা বলতেই থাকা যায়। সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানেই শেষ করছি, আবারও দেখা হবে।